যেটা গতকাল প্রধান উপদেষ্টা করেছেন এটা ধন্যবাদ জানাই, কারণ উনি যেটা বলেছেন সেটাই পারফেক্ট। যদি বলেন সেটা হচ্ছে কি যে সংবিধান আমরা যে পুনর্লিখন করব এই রাইট আমাকে কে দিল? মানে রাজনীতি নিষিদ্ধ করলে আদর্শ মানে নিষিদ্ধ হয় কিনা, মানে বাংলাদেশের? হ্যাঁ প্লিজ। না, এটা আপনার এই কথার একেবারে ছোট ছোট উত্তর। আপনি কোনো দলকে নিষিদ্ধ করলেই তার আদর্শ নিষিদ্ধ করা যায় না, শেষ। এটা নিয়ে তর্ক করে লাভ নেই। আমার মনে হয় হাবিব ভাইয়ের কথার মধ্যে একটু খেয়াল করবেন, উনি মাঝে একটা শব্দ আপাতত উনি ব্যবহার করেছেন, সেইটা হচ্ছে বিবেচনা। এই জন্য এটা নিয়ে তর্কের প্রয়োজন নাই, কারণ যতক্ষণ পর্যন্ত একটা দল আমাদের দেশের নিষিদ্ধ না হচ্ছে, সাংবিধানিক অধিকার আছে, সেটা অন্য বিষয়, সেটা নিয়ে তর্কের দরকার নেই। কিন্তু যে উনি যে প্রশ্ন তুলেছেন সেটা ভ্যালিড আছে। সেটা কি যে একজন উপদেষ্টা তিনি তার কাজ বাদ দিয়ে রক্তের দাগ শোগানোর আগে যখন এই ধরনের কথা বলেন, সেইটা তো প্রশ্নের উদ্রেক করে। এইটাই হচ্ছে বিবেচনা। সুতরাং এই বিবেচনা থেকেই কিন্তু কথাটা আমি যদি বুঝে থাকি সেটাই হয়েছে। সুতরাং সেইটাকে আমাদের মনে রাখতে হবে এবং আমাদের ডিমান্ডের জায়গা, এটা কিন্তু আমরা কখনোই বাদ দিচ্ছি না। হয়তো আজকের আলোচনা অন্য মাত্রা বলে বলেছি। আমাদের যদি বলেন 1 নম্বর ডিমান্ডটা কি থাকছে এখনো, যারা এই সময় নিহত আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে এবং এর সাথে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের সম্মুখীন করতে হবে। কারণ এত বড় ঘটনায় আপনি যদি এটা না করেন তাহলে তো আপনি কিছুই করতে পারলেন না। তাহলে সেইটা করলে অটোমেটিক্যালি কি হবে না হবে ওটা আর বলারই দরকার নেই। ওই আলোচনা বরঞ্চ আমি দেখি সময় ক্ষেপণ, বাস্তব কাজটা হয় না। এবার আপনি যেখানে বললেন, এই দেখেন সংস্কার নামে একটা কথা বলি, আপনি জিনিসটা আবার ওই যে বললেন যে প্রশাসনের, আসলে সংস্কার একদিনে বললে তো হয়ে যায় না। কিন্তু যে কথাটা আমি আগেও বলেছি, আপনি যখন এই ধরনের একটা মানে ফ্যাসিস্ট শাসন বলতে একদিনে তো হয় নাই, দীর্ঘদিন ধরে গড়ে উঠছে এবং তার ভিত্তি আছে, যে ভিত্তি যার জন্য আমরা যদি বলেন এই আন্দোলনের সময় 2টা শব্দকে যদি সামনে নিই, যে এক ফ্যাসিস্ট স্বৈরাচারের পরিবর্তে আর একটা স্বৈরাচার না, যার জন্য কি বলতে হবে, ব্যবস্থাগুলোকে উচ্ছেদ করতে হবে, দৃশ্যমান কাজ করতে হবে, আর একটা কি বৈষম্য দূর করার কাজ করতে হবে। তাহলে আপনি শুরুতে যারা দায়িত্ব নিলেন, আমি নিলেন শব্দটাই বললাম, আমরা দিলাম বা দিলাম না, আপনি তো নিলেন, তাহলে আপনি ক্ষিপ্রতার সাথে ওই কাজ তো করবেন। যার জন্য যে খুব সব শব্দ বলেছি, আমরা যদি বুঝে থাকি, আপনি তো দ্রুত একটা নীতিমালা মিনিমাম তৈরি করবেন। সেই নীতিমালার মধ্যে আপনি বলেন যে প্রথমে দল নিরপেক্ষ নানা ব্যাখ্যা আছে, পরে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের করেন। আর ন্যাচারালি এখানে তো পতিত স্বৈরাচার এবং সেই গোষ্ঠী তো বাদ পড়বেই, ওটা তো আমি আলোচনারই এজেন্ডা থাকার কথা না। এই এক, তাহলে এইটা করার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিলেন যে এইরকম কেউ যদি এই ধরনের দালালির কাজ করো সে কিন্তু বেশি দিন সময় পাবা না। আরেকটা করতে হবে, আপনি এই যে ব্যবস্থাটা তৈরি হয় যে জায়গায়, আপনি সেটা সংস্কার আলোচনার মধ্যে দ্রুত নীতিমালা করেন, করে এটা কিন্তু আপনার কাজ না যে আপনি আজীবন ক্ষমতায় থেকে এই কাজ করে যাবেন। কারণ আমি আগেই বলেছি, সংস্কার একটা নিরন্তর প্রক্রিয়া, একদিনে হবে না, এটা আরো সময় লাগবে। আর যখন এই ভিত্তিগুলো ধ্বংস হয়ে যায় তখন অনেক সময় লাগবে। আপনি সূচনা যদি করতে পারেন করেন, সময় থাকলে এগুলো ছেড়ে দেন নির্বাচিত প্রতিনিধির হাতে, কারণ আপনাকে ভরসা এখানে করতে হবে। সেটা কি কারণে, আমার রিপিটেশন কথা, এটা আমি মুখস্থ করার জন্য বলি, আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর না করতে পারেন, জনগণের অংশগ্রহণ যদি নিশ্চিত না করতে পারেন, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি নিশ্চিত না করতে পারেন, আপনি কোনো কাজ অগ্রসর করতে পারবেন না, এবং সেটা একদিনে হবে না, এইটাকে সময় লাগবে। সংবিধান সংশোধনের কথা বলছে অনেকে পুনর্লিখনের কথা বলছে না, ও ব্যাপারে আমার মনে হয় পরিবর্তনের কথা। আচ্ছা, আমি একটু বলে দিই, আমি যদি বুঝে থাকি, প্রথম কথা যেটা গতকাল প্রধান উপদেষ্টা করেছেন এটা ধন্যবাদ জানাই, কারণ উনি যেটা বলেছেন সেটাই পারফেক্ট। যদি বলেন সেটা হচ্ছে কি যে সংবিধান আমরা যে পুনর্লিখন করব এই রাইট আমাকে কে দিল? এটা তো আমি নির্বাচিত সরকারও না, আগে বলেছি। তারপরে ওইটা কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে ওই সংবিধানে, কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এইটা অর্জিত হয়েছে। আপনি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না কোনো ঘটনার জন্যে, কিন্তু এটা মনে রাখতে হবে এই সংবিধানে অসম্পূর্ণতা আছে। এই সংবিধানে এমন অনুচ্ছেদ আছে যে অনুচ্ছেদে আপনি স্বৈরাচারের কাঠামো টিকিয়ে রাখে। এই সংবিধানে বিভিন্ন সময় যে সংশোধনী নেওয়া হয়েছে, সেই সংশোধনীর মাধ্যমে মানে কি বলে, এই যে মানে নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল সহ আরও অনেক কিছু স্বৈরতন্ত্রের কাঠামো নিয়ে আসা হয়েছে, সেইগুলো
যতটুকু সম্ভব সংস্কারের কাজটা করতে হবে। তার জন্য উনি যেটা বলেছেন সংবিধান সংস্কারের, তা আমার ধারণা এই কথার মধ্য দিয়ে যারা এই কাজটা কথা বলছিলেন যে ছুঁড়ে ফেলাই দেয়া, সংবিধানই বলে না গঠনতন্ত্র বলে, আলটিমেটলি এটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে পারে। মুক্তিযুদ্ধকে অপব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারী প্রবণতা করা হয়েছে, সেটা অন্য আলোচনা, কিন্তু তার মধ্যে মুক্তিযুদ্ধকে নাকচ করা যাবে না। সুতরাং আমি মনে করি এটা নিয়ে নতুন তর্ক না করেই বরঞ্চ সংবিধান সংস্কারে যাকে দায়িত্ব দেওয়া হয়েছেন ডক্টর স্বাধীন মালিক, উনি, আমি আশা করব রাজনৈতিক দলগুলো অন্যদের সাথে কথাবার্তা বলেই এইখানে কিভাবে করা যায় সেই জায়গাগুলো যে পয়েন্টগুলো সবারটা নিতে হবে, যাতে করে আমরা এইবারে যতটুক করতে পারি ভালো, আর বাকিগুলো রিকমেন্ডেশন থাকলে নির্বাচিত সরকার সেটা করবে। আপনাকে তো সব তো একসাথে আপনি পারবেন না, 3 মাসের একটা সময় কিন্তু বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে 3 মাসের সময় ওনারা একটা সম্ভাব্য, ওনারা হচ্ছে একটা প্রস্তাব দেবেন, মনে রাখেন প্রস্তাব দেবেন বলেছে, প্রস্তাব দিয়ে বলেছেন পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব। আমরা বলছি ওইটা একটা ভুল পদক্ষেপ। এখনই ওইটার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আপনি যদি 3 মাসের পর ওই ধরনের একটা সেমিনারের মধ্য দিয়ে যতটুকু আজকে দেখলাম 3 দিন না 7 দিনের একটা কর্মশালা করে তারা এটা করবেন, তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনি আস্থায় নিতে পারবেন এবং তাদের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করতে পারবেন না। তাহলে ওইটা কাগজে লেখাই থেকে যাবে। আমি আমাদের বুঝ থেকে, অভিজ্ঞতা থেকে, রাজনৈতিক অভিজ্ঞতা সেই কাজ বলছি, কিন্তু আমাদের এটা নেগেটিভ জায়গা না, বরঞ্চ সংস্কারের আলোচনা কিন্তু আছে। ওই যে কথার কথা বলছি, যেমন ধরেন আমাদের 17 দফা কর্মসূচি আছে, আমাদের নির্বাচনের সময় বামজোট নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, পরে যখন করেছিলাম আমাদের যে প্রস্তাবগুলো ছিল তার মধ্যেও কিন্তু এই কালাকানুন বাতিল সহ এই কাজগুলো আছে। বিএনপি এবং অন্যরা মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব আছে, তাদের তো এটা করতে হবে, মানে তাদের করার জন্য না, ওইটা হাবিব কারেক্টলি বলছে, ওইটা জনগণের কাছে আমাদের অঙ্গীকার যে আমি ক্ষমতায় গেলে এটা করব, একদিনে না। তারা যদি নিতে চায় ওর থেকে নেবে, যে বিএনপি কেউ বলতে চায়, আমি যেমন উদাহরণ দিয়ে, যদিও সংবিধানের প্রশ্ন না, আমি নির্বাচনের প্রশ্ন একটু চলে আসি এইখান থেকে একটু অন্যদিকে, এর সাথে আবার সংবিধানটা জড়িত আছে বলেই বলি। ধরেন আমরা বহুদিন ধরে বলে আসছি এবং অনেকেও বলছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে, একসাথে 300 আসন করতে পারি, 50-50ও করতে পারি, আসন বাড়ানোর বিবেচনা করতে পারি। আমি দেখলাম বিএনপির প্রস্তাবে আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, তাহলে এইটা তো বললো বলেই গ্রহণ করার কথা বলছি না, আলোচনা করি আমরা, আলোচনা করে যুক্তি তর্কের মধ্য দিয়ে এখন কোনটা গ্রহণ করা যায় সেটা আমরা করি। তাই না হলে আপনি একজন বললই, আমি তো অন্ততপক্ষে আমাদের দলের দিক থেকে বা বাম দিক থেকে আমরা কোনোটা বক্ট হয়ে থাকছি না, আমরা মনে করি, কারণ এইটা এই যে মানে অংশীজন বলতে যেটা বোঝায় রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানত এবং জনগণের কাছে ডায়লগ করে আমরা এই সময়, হ্যাঁ আমরা একস্ট্রোকে আগাইতে পারলাম না, যতটুক পারি করব। আমরা নির্বাচনে যে পুরো নির্বাচনের ব্যয়ভার নির্বাচন কমিশন নেবে, দরকার হলে আমরা সেটা করা যায় কিনা আমরা আলোচনা করে ঠিক করি। যদি আমরা রাজনৈতিক দলগুলো একমত হই তাহলে অসুবিধে কি? দরকার যে না ভোট ছিল, আওয়ামী লীগ সরকার বাতিল করছিল, আমার পছন্দের প্রার্থী না থাকলে আমি ভোট দিতে বাধ্য হয়েছি, রিকল সিস্টেম কেন থাকবে না? আমি বলছি এই আলোচনাগুলো তো হুট করে পারবেন না, রাজনৈতিক দলগুলোকে আলোচনার মধ্য দিয়ে যদি আপনি 3 মাসের মধ্যে একটা রিকমেন্ডেশন নেন, তাহলে কিন্তু এইটা বাস্তবায়নের দিকে যেতে দেরি হবে না। কিন্তু রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি আপনি এই কাজগুলো করতে চান, আপনি চেষ্টা করে দেখেন কি হবে। আমি নেগেটিভ কথা বলতে চাই না, খালি ওইটাই বলি যে আপনি চেষ্টা করেন, দেখেন ওটা একটা কাগজে লেখাই থাকবে, এটা বাস্তবায়ন কখনো করতে পারবেন না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ তো, দেশ তো শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর হাতেই, তারাই তো চালায়।